নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালো বিএনপি। খুলনা 5 আসন ভোট পুনর্গণনার আবেদন করবেন গোলাম পরোয়ার। জানাবো নতুন সরকারের শপথ পড়াবেন কে, এবং সর্বশেষ জানাবো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালো বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আবার উষ্ণ অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরো বলেন, এই জয় আপনার নেতৃত্বের উপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছে মোদী। তিনি আরো বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ। ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তা প্রসঙ্গে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, আমরাও আমাদের দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। খুলনা 5 আসন ভোট পুনর্গণনার আবেদন করবেন গোলাম পরোয়ার। খুলনা 5 আসনে ফলাফলের কিছু অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নিজ নির্বাচনী এলাকায় দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ভোট পুনর্গণনার আবেদন করবেন বলেও জানান। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, চেক করে পুনর্গণনার আবেদন করার চিন্তা করছি। 6000 ভোট কেন বাতিল করা হলো সেটা আইন অনুযায়ী পুনঃ আবেদনও চিন্তা করছি। গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে 150 কেন্দ্রের দায়িত্ব থাকা আমাদের অনেকেই বলেছেন কিছু অসঙ্গতি রয়েছে। 6000 ভোট বাতিল করা হয়েছে, এটা যৌক্তিক কারণে হয়েছে কিনা আইনের বিধান অনুযায়ী চেক করার আবেদনে চিন্তা করছি। তিনি বলেন, আমার আসলে শুধু বিএনপি নয়, যাদের বিরুদ্ধে জুলাই হয়েছে সেই শক্তিরও একটি গোপন আতাত ছিল। আরো কিছু চক্র মিলে বড় শক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে। তারপর 1.5 লক্ষ মানুষ ভোট দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, আমি কোনো অন্যায় করিনি, মানুষের উপর জুলুম করিনি, কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করিনি। নৈতিকতার দিক থেকে তারা আমাদের কাছে পরাজয় বরণ করেছে, সেই দিক থেকে আমি বিজয়ী। এমপি হওয়া না হওয়ার সঙ্গে মানুষের সেবা করার কোনো সম্পর্ক নেই, সেবা আমার আদর্শ, এটা করে যাব। নতুন সরকারের শপথ পড়াবেন কে? সারা দেশে 299 আসনে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা 9 ঘন্টা চলে ভোট গ্রহণ। পরে গণনা শুরু হয়। রাতের মধ্যেই ঘোষণা হয়ে যায় নির্বাচনী ফল। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়েও এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা। শপথ কতদিনের মধ্যে নিতে হয়? উত্তরটা হচ্ছে, সাধারণত নির্বাচনের ফল ঘোষণা 3 দিনের মধ্যে শপথ পড়ানো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল পাওয়া যায় 1 দিনে বা 2 দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিক ফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফল ঘোষণা 3 দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটি নয়। সংবিধানে 148 অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হতে হবে এবং এরপর 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে বেসরকারি ফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরো কয়েকদিন বাড়তি সময় লাগতে পারে। নির্বাচিত সদস্যদের শপথ কে পড়াবেন? শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে, কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু 24 ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে।
তাহলে উপায় কি আছে? এক্ষেত্রে আবারও যেতে হবে সংবিধানের 148 অনুচ্ছেদে। সেখানে বলা হয়েছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীনে তিনি উহাই জন্য নির্দিষ্ট ব্যক্তি। এই অনুচ্ছেদের মূলত 2টি উপায় বলা হয়েছে। 1, রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। 2, যদি 3 দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ করাতে না পারেন তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত 5 ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি জানান, নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। তিনি বলেন, এটা সরকারেরও নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের সামনে 2টি অপশন আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। তিনি আরো বলেন, আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি শপথ গ্রহণ করাবেন। এক্ষেত্রে একটি সমস্যা আছে, 3 দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। শপথের পর ক্ষমতা কে কিভাবে পাবেন? শপথের বিষয়টি সমাধান হয়ে গেলেও আরো কিছু প্রশ্ন থেকে যায়। ক্ষমতা কে কিভাবে পাবেন, অর্থাৎ সরকার গঠন কে করবেন? এখানে এই প্রক্রিয়াটি হবে রাষ্ট্রপতির মাধ্যমে। তিনি অর্থাৎ রাষ্ট্রপতি যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, অর্থাৎ 151টি বা তার একটি বেশি আসনে জয়ী হয়েছেন, তাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। এখানে দলকে আমন্ত্রণ জানানো মানে দলের নেতাকে আমন্ত্রণ জানানো। তিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে প্রথমে সংসদ নেতা হবেন এবং এরপর আমন্ত্রণ পেয়ে নতুন সরকার গঠন করবেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সংবিধানের 56 অনুচ্ছেদে বিষয়টা বর্ণনা করা আছে এভাবে যে, সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। মূলত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই পদগুলোর ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। এর মধ্য দিয়েই আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গঠিত হবে, যাতে নতুন সরকার সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ হয়ে গেলে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে গণ্য হবে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যাহতির পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় ধানের প্রতীকে 99,163 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহিনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 83,264 ভোট। এই আসনটি গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 1,37,740টি, না ভোট পড়েছে 44,637টি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিং এ ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।